আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ঢাকা থেকে রংপুরের ভিজিটের উদ্দেশ্যে বের হইতেছি। তো আমরা শ্যামলী থেকে নন এসি বাসে রংপুর যাব। তো আমাদের গাড়ি প্রায় রেডি হয়ে গেছে, আমরা গাড়িতে উঠব। তো ভিউয়ার্স, সারা রাত শেষে আমরা প্রায় রংপুরের কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই রংপুরের জাহাজ কোম্পানির মোড়ে আমরা নামব। তো জাহাজ কোম্পানির মোড়ে আমাদের শাহ আমানত হোটেল রেডি করা আছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে হোটেল শাহ আমানতের লবি সেকশন, এটা 4 তলার উপরে আছে। তো ভিউয়ার্স, আমরা মাত্র আসি, এখন বাজে সকাল 7:30। আমরা আধা ঘন্টা রেস্ট নিব। তো আমাদের যে রুমটা ছিল, এইটা একটা কাপল বেড ছিল, একটা সিঙ্গেল বেড ছিল, পাশে আমাদের আরেকটা বেড অ্যাড করেছে। তো আমরা কিছুক্ষণ মোটামুটি এখানে রেস্ট নিয়েছি, সব ঠিকঠাক ছিল, এসি ঠিক ছিল, টিভি ঠিক ছিল। এখন আমরা নাস্তা করব, নাস্তা করে তারপর আমরা রংপুর ভিজিটে বের হব। তো এই রুমটার ট্যারিফ আমাদের কাছ থেকে নিয়েছে 4 জনের জন্য 2200 টাকা। তো ভিউয়ার্স, আমরা পায়রা চত্বরে একটা হোটেলে নাস্তা করেছি। তো এই হোটেলের নাস্তা মোটামুটি অন এভারেজ ছিল, ভালোই ছিল। আমরা নাস্তা শেষ করে আমরা প্রথমে রংপুরের শহীদ আবু সাঈদের যে গুলিবিদ্ধ স্থানটি সেটা ভিজিট করতে যাব, যেখানে আবু সাঈদকে গুলি করা হয়েছিল। সেই স্থানটা আমরা প্রথমেই ভিজিট করব রংপুরে। আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সে যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছে সেটা যত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেটার কামনা করে আমরা প্রথমে আবু সাঈদের গুলিবিদ্ধ যে স্থানটা সেটা রংপুরে ভিজিট করব। আবু সাঈদ বাংলাদেশের একজন শহীদ এবং তার নাম সারা জীবন মানুষ মনে রাখবে। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই আবু সাঈদ গেট। এই আবু সাঈদ গেটটা নামকরণ করা হয়েছে এই জায়গাটাই, এভাবে হাত দিয়ে দাঁড়াইছিল, পরবর্তীতে তাকে গুলি করা হয়। এবং সেই আবু সাঈদ গেটের যে প্লেসটা ঠিক জাস্ট সামনে, এই সোজাসুজি যে জায়গাটা দেখা যাইতেছে সেটাই হচ্ছে গিয়ে সেই গেটটার সামনে থেকেই তাকে গুলি করে পুলিশরা। এবং যে গাড়িটা সামনে দিয়ে গেছে এই পাশেই আবু সাঈদ নিজের প্রাণ দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় এবং শহীদ হয়। তো আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে পার্কের মোড়। এইটা হচ্ছে সামনে সোজা যে গেটটা আছে সেটা হচ্ছে আবু সাঈদ গেট নামে ফলক লেখা আছে, কিন্তু গেটটা এখনও নির্মাণ করা হয়নি। দ্রুত দাবি জানাচ্ছি গেটটা নির্মাণের জন্য। এবং শহীদ আবু সাঈদের জন্য আমরা দোয়া কামনা করতেছি। তো ভিউয়ার্স, এখন আমরা রংপুরের তিলোত্তমা হোটেলে কাছে যেয়ে গোসল করব সুইমিং পুলে, তারপর রংপুর ভিজিটে বেরোবো। এই যে আমরা বর্তমানে সুইমিং পুলে আছি। আমার কাছে এইটা হচ্ছে আওলাদ, এইটা হচ্ছে মিস্টার সেলিম, আর নয়ন ভাই কই? এইটা হচ্ছে নয়ন ভাই। আমরা আজকে আসছি কোনটাতে? হোটেল তিলোত্তমা এন্টারপ্রাইজ রংপুর। তো আমরা আজকে সুইমিং পুলে চুবাচুবিতে আসি, এখন দেখা যাক কি অবস্থা। তো ভিউয়ার্স, রংপুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হইতেছে তাজহাট জমিদার বাড়ি। তো আমরা এখন তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। এটা মাহিগঞ্জে অবস্থিত। তো আমরা চলে আসছি তাজহাট জমিদার বাড়ির মেন গেটের সামনে। তো এটা হচ্ছে তাজহাট জমিদার বাড়ির মেন গেট। তো এখানে টিকিট কাটতে হবে। এখানে প্রতিজনের টিকিটের মূল্য 30 টাকা। তো আমরা 4টা টিকিট কেটেছি। এখানে ভিতরে একটা জাদুঘরও আছে। তো ভিউয়ার্স, চলেন মাহিগঞ্জের তাজহাট জমিদার বাড়ি আমরা সম্পূর্ণটা পরিদর্শন করি। এই জমিদার বাড়িটা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো ভিউয়ার্স, এই মেন ফটক থেকে ঢোকার প্রথমেই হাতের ডান দিকে যেটা দেখা যাচ্ছে একটা বিশাল বাগান এরিয়া আছে। তো বাগান এরিয়া পার করে সামনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের স্ট্রাকচারের মতো। আহসান মঞ্জিলের যে স্ট্রাকচারটা আছে ঠিক কাছাকাছি আমাকে মনে হচ্ছে যে এই জমিদার বাড়িটাও স্ট্রাকচারটা ঠিক কাছাকাছি সেই রকমই।
আহসান মঞ্জিলের যে কালারটা সাধারণত পুরাটাই লাল হয়ে থাকে এবং এইখানে জমিদার বাড়ি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা সাদা এবং এর বাগান এরিয়াটা একটু বিশাল বলা যায়। তো ভিউয়ার্স চলেন আমরা জমিদার বাড়ি আরও কাছ থেকে দেখার চেষ্টা করি এবং এর ইতিহাস কী আছে সেটাও জানার চেষ্টা করি। মুঘল সম্রাট বাহাদুর শাহর সময় শেখ বংশীয় মান্নালাল রায় এই মাহিগঞ্জে এসেছিলেন রত্নখচিত মুকুট বিক্রি করতে। সেখান থেকেই ওনাকে এই স্থানটিতে জমিদার হিসাবে প্রতিষ্ঠা পান। তারই উত্তরপুরুষ নিঃসন্তান গিরিধারী রায় দত্তক নিয়েছিলেন বাঙালি ছেলে গোবিন্দলালকে। সেই গোবিন্দলাল এবং তার ছেলে গোপাল লালের সময়ে এই জমিদার বাড়িটা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা হয়। গোপাল লালের জমিদার হিসাবে বেশ খ্যাতি ছিল এলাকায়। 1917 সাল পর্যন্ত গোপাল লাল রায় বাহাদুর সাহেব রংপুরের ঐতিহ্য এবং বিভিন্ন স্থাপনার জন্য খুব পরিচিত ছিলেন। এই রাজবাড়িটির স্থাপত্য শৈলী এবং এটার যে ডিজাইন সেটা নজর কাড়া। বাংলাদেশের কিছু কিছু স্থাপত্য শৈলীর মধ্যে যেমন কারজান হল আছে, আহসান মঞ্জিল আছে এবং আরও কিছু স্থাপনা আছে যেটার সাথে এই জমিদার বাড়িটা তুলনা করা যেতে পারে। এই জমিদার বাড়ির সিঁড়িটা সম্পূর্ণ মার্বেলে তৈরি। এই জমিদার বাড়িতে একটা জাদুঘর আছে যেটা 2005 সালে এপ্রিল মাসে জাদুঘর হিসেবে রূপান্তর করা হয় এবং বিভিন্ন স্থাপনা পুরাতন স্থাপত্য জিনিসপত্র দিয়ে এই জাদুঘরটা সাজানো হয়েছে। বিশেষ করে কিছু জিনিস এমন আছে যেগুলো মূল্যবান কিন্তু দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে। সম্ভবত এই মূর্তিটা কষ্টি পাথর হতে পারে। এই জাদুঘরটিতে বিভিন্ন রকমের পুরাতন যে ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলো দেখা যাচ্ছে। বিশেষ করে কিছু মূর্তি আছে যেগুলো সম্ভবত না কষ্টি পাথরেরই, কিন্তু এখানে সংরক্ষণটা আমার কেন জানি অনিরাপদ মনে হয়েছে। তো এখানকার যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা দেখা উচিত বলে আমি মনে করি। তাছাড়া এখানে এই সংগ্রহশালায় বিশেষ করে কিছু কিছু জিনিস আছে যেটা অমূল্য মনে হয়েছে, কারণ সেইগুলো জিনিস একবার হারিয়ে গেলে সেটা আর খুঁজে পাওয়া বা ফিরে আনা কোনোভাবেই সম্ভব না। গোপাল লাল রায় বাহাদুর সাহেব একজন বলা চলে যে রুচিশীল লোক ছিলেন এবং এই স্থাপত্যগুলো তা যা প্রমাণ করে। 1955 সালে গোপাল লাল রায় বাহাদুর একটা মিটিংয়ে যাওয়ার সময় মানে সভায় যাওয়ার সময় শিয়ালদা স্টেশনে তিনি মৃত্যুবরণ করেন। তো তার পরবর্তী এই স্থাপনাটা তার নিদর্শন হিসাবে রয়ে গেছে। তো বলা যায় সম্পূর্ণ উত্তরবঙ্গের যে ঐতিহ্য এই জমিদার বাড়িতে সংরক্ষিত আছে। তো রংপুরে যারা আসবেন বেড়াতে অবশ্যই এই জমিদার বাড়ি একবার হলেও ভিজিট করে যান। তো ভিউয়ার্স এখন বাজতেছে প্রায় 3টা, আমরা হোটেলের দিকে যাইতেছি। যাওয়ার পথে আমরা একটা তেলের ঘানি দেখতে পেলাম, সরিষার তেলের ঘানি। তো এইখানে ঘানির মধ্যে ঘোড়া দিয়ে ঘানিটা ঘোরানো হচ্ছে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে জিনিসটা দেখলাম এবং কিছু তেল কেনা হয়েছে। পরবর্তীতে আমরা হোটেলে পৌঁছাবার আগে মকবুল হোটেলে খাওয়া দাওয়া করলাম। এটাও একটা নামকরা হোটেল। তো জাহাজ কোম্পানির মোড় থেকে কিছুটা আগে বেড়ে পায়রা চত্বরে হোটেলটার অবস্থান। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রংপুরের পার্ক যেটা চিকলি পার্ক নামে পরিচিত সেই পার্কটার কাছাকাছি চলে আসছি। চিকলি পার্কটা কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং আধুনিক পার্ক বলা যেতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় স্লো মুভিং নাগরদোলা বলা যেতে পারে, অন্য একটা নাম হতে পারে, যাই হোক সেটা এখানে আছে। আরেকটা হচ্ছে গিয়ে ফ্লোটিং রেস্টুরেন্ট, বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান নদীর উপরে ভাসমান যে রেস্টুরেন্টটা হচ্ছে সেটা হচ্ছে চিকলির ভিতরেই আছে। তো ভিউয়ার্স আমরা চিকলি পার্কে প্রবেশ করলাম। এখানে এন্ট্রি ফি নিয়েছে প্রায় 20 টাকা আর 10 টাকা 30 টাকার মতো পার পার্সনকে লেগেছে। তো এইটা হচ্ছে গিয়ে চিকলি পার্কের ওয়াটার বোর্ড সম্ভবত, ওয়াটার বোর্ডের একটা ঘাট বলা যায়। তো এইখান থেকে যারা ওয়াটার বোর্ডিং স্পিড বোর্ডিং করতে চান তারা এখান থেকে টিকিট কেটে সেই বোর্ডে আপনারা এই চিকলির যে একটা লেক আছে বড়, এটা প্রাকৃতিক লেকই আছে, এত বড় কৃত্রিম লেক হওয়ার সম্ভাবনা নাই। প্রাকৃতিকভাবেই এখানে একটা লম্বা লেক আছে যেটা হচ্ছে গিয়ে চিকলি পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। তো চিকলি পার্কের এক পাশ হচ্ছে রিভার ব্যাংক, আরেক পাশ হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টগুলো খুবই বলা যায় যে মানসম্মত রেস্টুরেন্টই। তো আমরা একটা কফি শপে প্রথমে কফি নেই। আমরা কফি খাওয়া শেষ করে চিকলি পার্কে একটু ভিতর দিকে যাই এবং সেখানে একটা প্লেস আছে
যে প্লেসটা বেশ সুন্দর এবং চিকলি পার্কটা সেই প্লেসটাই মূল আকর্ষণ হিসেবে বলা যায়। সেখানে কিছুটা একটা রেস্টুরেন্ট আছে এবং সেখানে কৃত্রিম ঝর্ণার একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে সকলেই প্রায় চিকলি পার্কে আসলে অবশ্যই ছবি তুলে। তো এই কৃত্রিম ঝর্ণাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর এবং ঝর্ণার পাশে প্রায় 2 তলার উপরে একটা বসার সুন্দর প্লেস আছে, যেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এবং নিচের অংশে যেখানে পানি আছে সেখানে প্রচুর পরিমাণ কালারিং ফিশ ছাড়া আছে এবং ফুল এরিয়াটা বিভিন্ন গাছগাছালি দিয়ে ডেকোরেটেড করা এবং সে প্লেসটাও খুব সুন্দর। চিকলি স্পেশাল চাইনিজ এবং রেস্টুরেন্ট যেটা, সেটার মেনু হচ্ছে গিয়ে এটা। তো যারা চিকলি পার্কে আসতে চান তারা এই মেনু কার্ড দেখে হয়তো অর্ডার দিবেন। আমাদের কাছে মনে হয় না যে খুব বেশি দাম এইখানকার খাবার দাবার, কারণ যে প্লেসটা এবং যে পরিবেশটা এখানে সৃষ্টি করা হয়েছে সেখানে অবশ্যই মানসম্মত খাবার দাবার থাকার কথা। আমরা কিছুক্ষণ আগেই প্রায় 1-1.5 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করেছি। তো আমরা এখানে তেমন ভারী কিছু খাবো না, কফি খাওয়া হয়ে গেছে। তো সামান্য কিছু আমরা স্ন্যাক্স একটা যেটা দেওয়ার মোটামুটি একটা পাস্তা আমরা অর্ডার করেছি এবং বিভিন্ন রকম জুস আছে এখানে। তো যারা আপনারা আসবেন চিকলিতে এটা দেখে অর্ডার করলেও আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমাদের যে পাস্তাটা ছিল সেটা চলে আসছে। তো পাস্তাটা মোটামুটি খুব হেভি বলা চলে। তো এই প্লেসটার ভিতরে বসে খাওয়াটা খুব ভালোই আমরা উপভোগ করেছি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চিকলি পার্কের একটু ভিতরের দিকে ড্রাই পার্ক এবং ওয়াটার পার্ক আছে সেদিকে যাচ্ছি এবং চিকলি পার্কটা ডেকোরেটেড যেটা খুব সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে এবং যে ওয়াটার বোটগুলো আছে সেগুলো যারা রাইড প্রয়োজন বোধ করছে তারা এই রাইডে চড়ে সম্পূর্ণ লেকটা চিকলি পার্কে ভ্রমণ করতে পারছে। আমরা সকাল থেকে বের হয়েছি ঘোরাঘুরি করতে, প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো এখন আমরা ভিতরে ড্রাই পার্কের দিকে একটু যাব আর সেখানে একটা রেস্টুরেন্ট আছে, ফ্লোটিং রেস্টুরেন্ট। এখান থেকে দেখা যাচ্ছে সম্ভবত সামনে সোজা সম্পূর্ণ নদীর উপরে ভাসমান অবস্থায় রেস্টুরেন্টটা। নদীর স্রোত বেশি হলে কমলেও রেস্টুরেন্টটা ওঠানামা করে। তো সেই প্লেসটার দিকে আমরা যাব, আমরা বসে একটু রেস্ট নিতেছি। তো এই প্লেসগুলো খুব সুন্দর, একদম লেকের পাশে বসার একটা জায়গা করা হয়েছে, সেখানে বসে মানুষ রেস্ট নিয়ে আবার চিকলি পার্ক ঘোরার জন্য আগে বাড়তে পারে। সেখানে চিকলি পার্কের ভিতরে একটা নার্সারি বলা চলে এবং ওয়াটার পার্ক আছে। চিকলি পার্কের যে ওয়াটার পার্ক আছে সেটা, তো এটা হচ্ছে চিকলি পার্কের ওয়াটার পার্ক। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, লোক শূন্য হয়ে গেছে, সবাই হয়তো বের হয়ে গেছে। এবং চিকলি পার্কের ওয়াটার পার্কের কিছুটা সামনে গেলে একটা ড্রাই পার্ক আছে, যেখানে বিভিন্ন রকমের বাচ্চাদের ইভেন্ট দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে মূল আকর্ষণ চিকলি পার্কের। এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নাগরদোলা বলা চলে, এর চেয়ে বড় এখনও কোনো নাগরদোলা নেই। তো আমরা এটাতে উঠবো, এটার একটা নাম আছে। তো আগে আমরা টিকিট কাটি, তো এটা থেকে সম্পূর্ণ রংপুর শহরটাও দেখা যাবে। তো ভিউয়ার্স, এইটার টিকিট প্রতি পার্সন হচ্ছে 100 টাকা করে। তাছাড়া এই রাইডটা ছাড়াও এই পাশে একটা গেমিং জোন আছে, যারা একটু বড় বাচ্চা তাদের জন্য এই প্লেসটা সবচেয়ে আকর্ষণীয়। এইখানে বিভিন্ন রকমের গেম, ইলেকট্রনিক গেম এবং ফিজিক্যাল গেমও পাবেন এবং ভিডিও গেমও আছে, যেমন ধরেন হোন্ডা রাইড আছে, কার রাইড আছে। আর এখানে আরও কিছু জিনিস আছে যেগুলোর প্রাইস মোটামুটি সিমিলার বলা চলে ঢাকার যে টগি ওয়ার্ল্ড আছে কাছাকাছি। টগি ওয়ার্ল্ডের কয়েকটা ইভেন্টস এইখানে আছে। তো আমরা 4টা টিকিট করব। আমরা প্রায় এই রাইডটা ওঠার জন্য উপরে চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা সেই রাইডটা ওঠার জন্য রেডি হয়ে গেছি এবং সেই তো ভিউয়ার্স আস্তে আস্তে নাগরদোলাটা উপরের দিকে যাইতেছে। তো বেশ কয়েক বছর পরে এখান থেকে ওয়াটার ওয়ার্ল্ডটা দেখা যাইতেছে এই চিকলি পার্কের। তাছাড়া এটা ওঠার পরে আমাদের কাশ্মীরে যে গন্ডোলা রাইডে উঠেছিলাম সেটার কথা মনে পড়ে গেল।
তো ওয়াটারফলটা একেবারে ফাঁকা এবং চিকলি পার্কের যে ওয়াটার ব্যাংকটা আছে সম্পূর্ণ এখান থেকে দেখা যাইতেছে ওই মাথা থেকে একদম ডান দিক পর্যন্ত। আমরা এখন সম্পূর্ণ উপরের দিকে আছি, পুরো রংপুর শহরটা দেখা যাইতেছে এখান থেকে। তো এটা হচ্ছে গিয়ে যে চিকলি পার্কটা ওয়াটার ব্যাংকটা, সেটা একটা বড় লেকের পাশ থেকে চিকলি পার্কটা গড়ে উঠেছে। তো এই পার্কটা রংপুরের মধ্যে একটা। তো ভিউয়ার্স, আমরা নিচের দিকে নেমে আসতেছি আস্তে আস্তে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সব লাইটগুলো অন করে দিছে, তো উপর থেকে লাইটগুলো দেখা যাইতেছে। তো ভিউয়ার্স, আমরা চিকলি পার্কের ভিতরে যে পুকুরে ভাসমান যে ফ্লোটিং রেস্টুরেন্টটা আছে সেটার ভিতরে যাইতেছি। বাংলাদেশের একমাত্র ফ্লোটিং রেস্টুরেন্ট। তো ভিউয়ার্স, এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ যে চিকলি পার্কের যে পুকুরটা আছে সেটার উপরেই করা হয়েছে এবং সেই পুকুরটা বেশ বড়। এই পুকুরটার উপরে এই রেস্টুরেন্টটা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো আছে, সেই ব্লকের উপরে এই রেস্টুরেন্টটা ভাসমান অবস্থায়। এবং যখন বোটগুলো যায়, বড় ঢেউ হলে এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ নড়তে থাকে এবং উপর নিচে হতে থাকে। তো এই রেস্টুরেন্টটা একটু আলাদা অন্য রেস্টুরেন্টের তুলনায়। তো আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েস্ট করব। আমরা এখানে খাওয়া দাওয়া করব না, কারণ লাঞ্চের পরে আমাদের আবার পাস্তা খেতে হয়েছে। ভিউয়ার্স, এই বোটগুলো যখন যায়, যখন জোরে ঢেউ হয়, তখন এই রেস্টুরেন্টটা দুলতে থাকে। এইখানে ব্লগের উপরে এই কার্পেটটা দেয়া আছে। আপনারা ঠিক করে লক্ষ্য করলে দেখবেন যে এই রেস্টুরেন্টটা হালকা হালকা নড়তেছে। এইখানে যারা বসে আছে তারা বুঝতে পারে যে কিভাবে নড়তেছে। তো আমরা প্রায় 15 মিনিট এখানে ওয়েট করলাম। এখন আমাদের বাইরে যেতে হবে, আমাদের আরও কাজ আছে। তো ভিউয়ার দেখেন কিভাবে রেস্টুরেন্টটা দুলতেছে। অনেকে তো ভয়ও পেয়ে যায় যে এত দুলতেছে কেন, কিন্তু এটা কিছুই হয় না, কারণ ব্লকগুলো খুব স্ট্রং এবং তার উপরে কার্পেট দেওয়া আছে। কিন্তু খাবার দাবার মাঝে মাঝে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইগুলাতে। তো ভিউয়ার্স, প্রায় চিকলি পার্ক আমাদের ঘোরা এখন শেষ হয়ে গেছে। তো এখন আমরা চিকলি পার্কের বাইরের দিকে যাব। তো এই হচ্ছে গিয়ে সেই রাইডটা, বাংলাদেশের সবচেয়ে বড় নাগরদোলা বলা যায়। এই এখন সবগুলো লাইট জ্বলে গেছে, এই লাইটগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। এবং চিকলি পার্কের পাশ দিয়ে যে বসার প্লেসগুলো ছিল সেইগুলোতেও সম্পূর্ণ লাইটিং করে রাখা হয়েছে, যেগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছে। এবং যে রিভার ব্যাংকটা সাইড থেকে গেছে চিকলি পার্কের, সেটাও লাইটিং করা আছে। এখানে বিভিন্ন লাইট থেকে বিভিন্নভাবে ডেকোরেট করা হয়েছে চিকলি পার্কটাতে। এবং বিশেষ করে একটা বসার জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে গিয়ে এইটা, সেই জায়গাটায় বেশ মানুষজন এখানে খাওয়া দাওয়া করে এবং ওয়েটও করে। এখানে সেই কৃত্রিম যে ঝর্ণাটা সেটা আছে। এখন রাত্রের পরিবেশটা আরও সুন্দর করে লাইটিং করা হয়েছে। এখানে কিছু জিনিস আছে যেগুলো দেখা যাইতেছে। এবং মেন গেট থেকে বের হওয়ার সময় এই লাইট প্লেসটা বেশ সুন্দর লাগতেছে। যারা এখানে আসে, এখানে অবশ্যই কিছু ছবি তুলে তারপর বাইরের দিকে যায়। এই লাইটিংটা খুব সুন্দর করে করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা চিকলি পার্ক থেকে বাইরে চলে যাচ্ছি। এখন আমরা সরাসরি হোটেলে চলে যাব। হোটেলে রেস্ট নিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর সকালবেলা অন্য প্ল্যানিং আছে। তো ভিউয়ার্স, আমরা হোটেলে চলে আসছি, হোটেল শাহ আমানত। তো ভিউয়ার্স, আজকে রংপুরের ট্যুর আমাদের এখানেই শেষ হবে। আগামীতে অন্য কোনো এলাকা, অন্য কোনো শহরে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।